जोर से क्लैप दो, जोर से जोर से। গ্রাজুয়েশন আপনার ফার্স্ট অ্যাটেম্প্ট হয়ে গেছে? হ্যাঁ, গ্রাজুয়েশন তো ফার্স্ট অ্যাটেম্প্ট হয়েছে, ফার্স্ট ক্লাসও ছিলাম আমি। এমনি ওই সময় ফার্স্ট ক্লাস ছিলেন? আচ্ছা, গ্রাজুয়েশন ফার্স্ট ক্লাস। হ্যাঁ, একটা পেজে আমি এত মিনিং লিখেছিলাম, এত মিনিং, মানে আমি একটাও মিনিং বুঝতে পারতাম না। প্রত্যেকটা লাইনে 2-3টা মিনিং থাকতো, কি আমি জানি না ওই মিনিংটা। সেকেন্ড লাইনে, হ্যাঁ, সেকেন্ড লাইনে আবার 2-3টি মিনিং, মানে ওই পুরো, কিন্তু আমি লিখলাম ওই। তো সিএ দাদা সাজেস্ট করলো, তারপরে তুমি যখন অ্যাডপ্ট করেছো, তো কিরকম ফিল, কিরকম আসলো, কিরকম, মানে এটা ফিলিংসটা কিরকম ছিল? সিএ জার্নিটা আমার স্টার্টই হলো ধরুন 2002-3 সাল থেকে। তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নতুন এপিসোডে, এই পডকাস্টের নতুন এপিসোডে চলে এসেছি। আমাদের সঙ্গে আজকে আছেন মিস্টার তারকেশ্বর সিং। হি ইজ অলসো আওয়ার ওয়েল নোন পার্সোনালিটি, ওয়েল নোন মেম্বার ইন আওয়ার ফ্রেন্ড গ্রুপ। এনার ব্যাপারে এনার থেকেই শুনবো কিছু জিনিসটা বলে দিই। হি ইজ এ সিএ বাই প্রফেশন, আর ইনি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। তো কিছু ডিটেলস ব্যাপারটা এনার ইন্ট্রোডাকশন কিছু এনার মুখ থেকে শুনে। হ্যালো তারকেশ্বর, তো কিছু জিনিস আপনি আপনার ব্যাপারে বলুন। সব থেকে আগে আমি দুটো জিনিস কারেক্ট করে দিই, কি আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নেই। আমি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি করি, সেটা একটা সেন্ট্রাল পিএসইউ আছে। অ্যান্ড সেকেন্ডলি, আই এম নট ইন এ সিএ প্র্যাকটিস, আই এম ইন এ জব, বাট বাই কোয়ালিফিকেশন অফকোর্স আই এম এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো তারকেশ্বর, আমরা তো অনেক কিছু জানি, কিছু আমাদের অডিয়েন্স, আমার যারা স্টুডেন্ট আছে ওদের জন্য কিছু আপনার চাইল্ডহুড কিছু জার্নি বলতে পারলে খুব ভালো হবে, স্টার্টিং ফ্রম চাইল্ডহুড থেকে বলতে গেলে আমি খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলাম না, আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট। আপনার জন্ম কোথায়? আমার জন্ম বেসিক্যালি বিহারে হয়েছে। বিহারে একটা ছোট্ট গ্রামে আমাদের জন্ম। জায়গার নাম? জায়গা হচ্ছে সিওয়ান ডিস্ট্রিক্ট, ইটস ইন বিহার, অ্যাটাচ টু ইউপি, উত্তরপ্রদেশ। তো ওখানে আমার জন্ম, কিন্তু আমি এখানে চলে এসেছি 8 বছর যখন ছিলাম। আমার বয়স যখন 8 বছর, আমি এখানে চলে এসেছি, আর ক্লাস 3-তে আমার অ্যাডমিশন হয়েছে। তার আগেকার পড়ালেখা আমার ওখানেই ছিল। আমি সে সময় পড়ালেখাতে খুব ভালো বাসতাম না, মনে হচ্ছে এই জন্য আমার বাবা আমাকে তুলে এখানে নিয়ে চলে এসেছিলেন। তখন থেকে আমি এখানেই থেকেছি, এখানেই পড়েছি, এখানেই চাকরি। আর কোন স্কুলে ছিলেন, কোন জায়গাতে আপনার, এখানে আপনি কোথায় থাকতেন? এখানে যখন আমি এসেছিলাম তখন আমি এসেছিলাম 1993। দ্যাট টাইম আই ওয়াজ অ্যাডমিটেড ইন ক্লাস 3, থার্ড স্ট্যান্ডার্ড। অ্যান্ড আমরা থাকতাম আলিপুরে। ওকে, আলিপুর। ওকে, আলিপুরে আমার বাবা আর আমার কাকা ছিলেন, উনি একটা ছোট জব করতেন, ওখানেই আমরা থাকতাম। আর আমার জন্য সব থেকে দুঃখর কথা ছিল কি, আমি একাই চলে এসেছিলাম বাবার কাছে, মানে মা আসেনি। তো আমি একাই থেকে এখানে বেসিক্যালি পড়ানোর জন্যই বাবা নিয়ে এসেছিলেন, কারণ আমি গ্রামে যখন ছিলাম সারাদিন ঘুরে বেড়াতাম। এটা 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 আমার এটা বলতে চাই যে আমিও একটা নন বেঙ্গলি বিহারি বাই বোন, মানে আমাদের অ্যানসেস্টার ফ্রম বিহার। তো এটা নর্মাল সিনারিও হয়, ঠিক আছে, বাবা মা এখানে আছে, বাচ্চাদেরকে, মানে বাবা চাকরি করতে চলে এসছে, তারপরে বাচ্চারাও পড়াশোনা করতে চলে এসছে, এটা নর্মাল সিনারিও। বেসিক্যালি আমাকে এই জন্য আনানো হয়েছিল কি, আমি বাড়িতে মানে গ্রামে পড়তামই না, মানে আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, মানে ওই একটা আমাদের বাড়ির কাছে একটা ইয়ে ছিল, ওয়েল কি বলা যায় বাংলাতে, ওয়েল। তো তার মধ্যে আমাকে ডুবানো হতো, কি যদি তুমি না যাও তাহলে আমি তোমাকে এখানে, হ্যাঁ, ভয়ের জন্য আমাকে ডুবানো হতো, কি আমি কি স্কুল যেতে হবে। তা দ্যাট ক্লাস অফ লেভেল ছিল আমার। তো ওখান থেকে এই সিএ জার্নি কিভাবে পসিবল হলো?
ওখান থেকে বেসিক্যালি যখন আমি 93-তে এখানে চলে আসি, তাহলে আমার পুরো সেন্টিমেন্টটাই ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেল। 2-3 বছর মধ্যে আমরা যেখানে থাকতাম ওখানে আমার ছাড়া আর কোনো ছেলে ছিল না। আমি একাই ওই বড় বাবাদের আর কাকাদের সঙ্গেই থাকতাম। অ্যান্ড এক বড় গ্রাউন্ড ছিল, বড় জায়গা ছিল, ওইটার মধ্যে আমি থাকতাম। কোনো ছেলে বন্ধু মতন আমার কেউ ছিল না। স্কুলে থেকে আসার পরে আমি ওখানেই মানে আলিপুর কত বছর ছিলেন আপনি? আলিপুর প্রায় 4 বছর। হ্যাঁ, তারপরে আমি চলে এসেছি 97-এ এই খর্দাতে। খর্দাতে চলে এসেছি। হ্যাঁ, 24। এখানে আসার পরে আমি এই লোকাল স্কুলে আমার অ্যাডমিশন হলো, হিন্দি মিডিয়াম থেকে আছি আমি। 97-এ ক্লাস 7-এ গেলাম। ওই 4 বছর থাকার পরে আমার লোকেশনটা চেঞ্জ হলো, এখানেও আমি সেইভাবে থাকতাম একটা কম্পাউন্ডে প্যাকড হয়ে। তো সিএ কেন ডিসে কিভাবে আপনার আপনার ইন্টারেস্টটা সিএ? সিএ সিএ জার্নিটা আমার স্টার্টই হলো ধরুন 2002-3 সাল থেকে। এই ক্যারিয়ারটা আমার মাথায় আসলো কেন, কি আমার একটা কাজিন দাদা ছিলেন, উনি সিএ করতে চাইছিলেন। আর উনি ওই গ্রামে থাকতেন, ওখানেই পড়াশোনা করতেন। কিন্তু যখন ওনার ক্লাস 12 হলো বা ক্লাস 10 হলো, তখন থেকে উনি সিএ করতে চাইছিলেন। কিন্তু সামহাউ ওখানে অ্যাক্সেসিবিলিটি ছিল না, বা সেই কোর্সের জন্য খুব খুব ওনার জানা ছিল না, কেউ গাইড করার লোক ছিল না। তো সামহাউ সে সময় উনি জয়েন করতে পারেননি। কিন্তু সেই কোর্সটা বিষয়ে আমাকে জানিয়েছিলেন কি তুমি করো। এবার কমার্স নেওয়া পরে আরেকটা রিজন থাকে ছেলেদের, কি সায়েন্স মাধ্যমিক এইচএসে ওরকম পার্সেন্টেজ ছিল না সায়েন্স নেওয়ার জন্য, তারপরে কমার্স নিয়ে নিলাম। তোমার সঙ্গে এরকম? এটাও হয়েছিল আমার সঙ্গে, এটাও ওকে। হয়েছিল। বেসিক্যালি কিন্তু আমার সায়েন্স নেওয়া এরকম কোনো ইচ্ছা ছিল না কি আমাকে সায়েন্সে নিয়ে পড়তে হবে। কিন্তু আমি একটা বন্ধুর জন্য কি ও যেন সায়েন্স নিয়ে পড়ছিল, তো আমাকেও সায়েন্স নেওয়া। বন্ধু গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড? না না, বয়ফ্রেন্ড মানে আমার বয়ফ্রেন্ড ছিল। তো ও সায়েন্স না, নিয়েছিল। মেনি আ টাইমস এটা দেখতে পারি, ছেলেরা নিজের গার্লফ্রেন্ড যে কলেজে যাচ্ছে ওইদিকে চলে গেছে, আর যা ও নিচ্ছে ওই ওই স্ট্রিম ও নিয়ে নিচ্ছে। আমি ভাবলাম এরকম কেস আপনার সঙ্গে? পড়া ক্যারিয়ারতে কোনো গার্লফ্রেন্ডের কথা ছিল না। কথা ছিল মানে স্কোপই নেই? না, স্কোপ না, আমার ওদিকে গেলাম না, মানে সে সময় আমি সেরকম চিন্তা ভাবনা করতে পারিনি। তো তারপরে আমি কমার্স নিয়ে নিয়েছি, কমার্স নিয়ে পড়েছি। তারপরে ওই দাদার কথাটা আমার মনে ছিল কি কথা? কি তুমি সিএ করে নাও, তুমি সিএ নিয়ে নাও। তো তারপরে আমি কিছুটা তখন ভেবেছিলাম কি এটা একটু টাফ কোর্স আছে, কিন্তু সিএ ছাড়া আর কিছু আমার মনে ছিলও না। তো সিএ দাদা সাজেস্ট করলো, তারপরে তুমি যখন অ্যাডপ্ট করেছো, তো কিরকম ফিল কিরকম আসলো, কি কিরকম মানে এটা ফিলিংসটা কিরকম ছিল, মানে লেভেল অফ? সে সময় আমি শুধু জানতাম কি এটা টাফেস্ট কোর্স আছে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, খুবই পড়াই করতে হবে, সেরকম আমি শুনেছিলাম। কিন্তু আমার মাথায় যে একবার মানে এমন টাইমে ওই জিনিসটা আমার মাথায় চলে আসলো, আই ভাবি কি দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম টু ইন্ডিউস ইন মাই মাইন্ড টু থিঙ্ক অ্যাবাউট সিএ অর জয়েন সিএ। তো ওইটা নিয়ে আর আমি কিছু অন্য জিনিস ভাবতেই পারিনি। আর আমি আমার দাদাকে দেখেছিলাম কি উনি ওইটা করতে চাইছিলেন আর উনি করতে পারলেন না। তো ওইটাও আমার জন্য একটা মোটিভেশন ছিল কি আমাকে করতেই হবে। এটা একটা দাদার আমার সিনিয়র লোক আছেন, উনি চাইছেন कि আমি করি। और तेरा बदला लेगा फैजल। हाँ, तो काइंड ऑफ उस तरह का भी एक तो फीलिंग आ गया था अर्ली एज में भी। तो 11 ज्वाइन करने 11 में ज्वाइन कर रहा था, 11-12 में पढ़ रहा था, वो ग्रेजुएशन में थे। और तभी ये मोटिवेशन आया कि मुझे सीए करना है, और उसके अलावा मैं और कुछ सोचता भी नहीं था। তারপরে সিএ কমপ্লিট হলো, তারপরে না, ওখানে একটা ক্যাচ আছে। তারপরে ক্লাস 2003-তে যখন আমি 12 পাস করি, তারপরে আমি সিএ জয়েন করে নিলাম। সিজ কোর্সের জন্য আপনি এনরোল হয়েছেন? জয়েন করলাম মতলব আমি গিয়ে ফাউন্ডেশনে সব থেকে আগে লেভেল 1 করতে হয়। তা এটা যখন হচ্ছে তাহলে এর মাঝে আপনি প্রসেসটাও বলে দিতে পারবেন নাকি?
দেখুন আমি তো কোয়ালিফাই করেছি 2012 সালে, আর ফার্স্ট টাইম সিএ জয়েন করেছিলাম 2003 সালে। তো আহ, হ্যাঁ, অনেক গ্যাপ হয়ে গেছে, আমি এক্স্যাক্ট সিস্টেমটা জানি না। কিন্তু আমি কি মোটিভেশন নিলাম আর আর আমার কিরকম চ্যালেঞ্জেস ছিল, কিছু কিছু আমি বলতে পারি তার মধ্যে। শিওর, এটাই আমরা আমাদের স্টুডেন্ট এটাই শুনতে চাইছে কি আপনি 2003-এ এনরোল হয়েছেন আর আপনার কমপ্লিট হয়েছে আপনার 2012-এ। হ্যাঁ, অত বড় গ্যাপ, কিভাবে ওই মোটিভেশন ওই জিলটা আপনি নিজের কাছে রেখেছেন? সেটাই তো। 2003-তে আমাকে মনে ছিল কি সিএ নেব গিয়ে একদিন অ্যাডমিশন নিয়ে নিয়েছি, প্রসপেক্টাসটা নিয়ে এসেছি। প্রসপেক্টাস, এটা অডিয়েন্সকে বলে দিই, আমিও প্রসপেক্টাস কিনতে গেছিলাম। হ্যাঁ, তো প্রসপেক্টাস ওখানে আমি জানি না এক্স্যাক্টলি কত নিয়েছিল, 200-250 টাকা মতন লেগেছিল। প্রসপেক্টাসটা নিয়ে এসে আমি খুব ভালো করে গো থ্রু করেছিলাম। আর ওইটা আমি যেহেতু হিন্দি মিডিয়ামতে ছিলাম, কিন্তু এই প্রসপেক্টাসটা নিয়ে এসে যখন স্টাডি করলাম, আমি ওইটাই ঠিক করে পড়তে পারছিলাম না ইংরেজিতে। তো তখনই একটা মানে মানে এটা আলাদা স্ট্রাগল, হ্যাঁ। সিএর করার আগে প্রসপেক্টাস বোঝাটাও স্ট্রাগল। হ্যাঁ, তো এই জন্য এখন যেই আমাকে জিজ্ঞেস করে, খাস করকে হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট কি আমি সিএ করব, আমি ওকে মানে ফার্স্ট সাজেশন এটাই দিই, তুমি আগে গিয়ে প্রসপেক্টাসটা নিয়ে আসো and give some time to study whole the prospectus, then you can know কি why I am going to do CA। হ্যাঁ, অনেক জিনিসটা চেঞ্জ হয়েছে না কি, আপগ্রেডেশন। মানে ডিটারমিনেশনটা খুবই স্ট্রং ছিল। তো তারপরে অ্যাডমিশন আমি নিয়ে নিয়েছি। এটা তো আগেই টেনশন হয়ে গেছিলো কি প্রসপেক্টাস আমি পড়তে পারছি না। এবার যখন ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসেছি, 4টে বই পেয়েছি ফাউন্ডেশনের জন্য, দ্য সিএ ফার্স্ট স্টেপ। আচ্ছা, সাইমালটেনিয়াসলি আমি গ্র্যাজুয়েশন মধ্যেও অ্যাডমিশন নিয়েছিলাম, বিকম মধ্যে। আর সেটা একটা বয়েজ কলেজ ছিল, এই জন্য আমি নিয়েছিলাম কি আমি সিএ পড়বো। তো এনিওয়ে, যখন ম্যাটেরিয়ালটা নিয়ে আসলাম, তার মধ্যে অ্যাকাউন্টস, ম্যাথ, ইকোনমিক্স আর একটা কমিউনিকেশন বলে সাবজেক্ট ছিল। তো আমি যখন প্রথম দিন বইটা খুলি, পড়তে চেষ্টা করি, একটা পেজে আমি এত মিনিং লিখেছিলাম, এত মিনিং, মানে আমি একটাও মিনিং বুঝতে পারতাম না। প্রত্যেকটা লাইনে 2-3টা মিনিং থাকতো, কি আমি জানি না ওই মিনিংটা। সেকেন্ড লাইনে ওই সময় জানতেন? হ্যাঁ, সেকেন্ড লাইনে আবার 2-3টি মিনিং, মানে ওই পুরো, কিন্তু আমি লিখলাম, কি স্ট্রাগল বস! কিন্তু আমি লিখলাম ওই প্রথম পেজের যতগুলো মিনিং আমি জানি না। ফর্ম ফিল আপ করেছেন? नो नो नो, एग्जामिन? ये नो नो नो, मटेरियल हैज कम, फाउंडेशन। हाँ फाउंडेशन का मटेरियल मेरे घर आ गया। हाँ, देयर वेर 4 सब्जेक्ट, ওকে। अकाउंट्स, मैथ। ও আচ্ছা, মেটেরিয়াল ফিল হ্যাঁ, আপ। তো সব থেকে শুরু যে বইটা ছিল সেটা কমিউনিকেশন, আমি ওইটাই প্রথম খুললাম কি আমি এটা পড়বো। যখন পড়তে গিয়ে যাই, দেখছি কি মানে কোনো মিনিং আমি জানি না, আমি ঠিক বুঝতেই পারছি না, পড়তেই পারছি না। কমন স্ট্রাগল, হ্যাঁ, কমন হ্যাঁ, স্ট্রাগল ফর দ্য তখন একটা নন বেঙ্গলি স্টুডেন্ট হ্যাঁ। উইথ জেনারেল মার্কস, জেনারেল। তখন আমি ওই ডিকশনারি থেকে দেখে দেখে মিনিং গুলো লিখতে শুরু করলাম। পুরো পেজ কিন্তু লিখেছি, এটাও একটা প্যাশেন্সের ব্যাপার। আমি জানি না কিন্তু এটা পড়তে এটা হবে। এটা এটা পড়তে নর্মাল হবে, একটা লিখতে হবে, স্টুডেন্টের লিখতে জন্য হবে। কত বড় ব্যাপার। Yes, হ্যাঁ, কি স্টুডেন্ট একটা প্রথম মেটেরিয়ালটাই পড়তে পারছে না, হ্যাঁ, হি ইজ এ কোয়ালিফাইড সিএ অ্যান্ড ওয়ার্কিং ফর এ পিএসইউ, মানে একটা ন্যাশনাল পিএসইউর জন্য কাজ করে। ওইটাই বলা যায় কি যদি আপনি চান আর ওই মধ্যে ডেডিকেটলি ওয়ার্ক করছেন, তাহলে নিশ্চয়ই সেটাকে ক্রস করে নেবেন। তো আমি সেটা লিখে গেলাম, লার্ন করলাম, আগে কিছু পড়ছি না, আগে ওইটাকে আমি লার্ন করলাম। যখন ওই প্রথম 2-3টে পেজের মিনিংগুলো লার্ন করে নিলাম, তারপরে জিনিসটা ইজি হয়ে গেল, কারণ সেই মিনিংটা আবার রিপিট হচ্ছে। তো তখন আমাকে বেশি কষ্ট করতে হলো না। তারপরে সাইমালটেনিয়াসলি আমার গ্র্যাজুয়েশন চলছিল, ফাউন্ডেশন চলছিল, দুটোই আমি একসঙ্গে করতাম। খুব বেশি এফর্ট দিতে হতো না, কিন্তু গ্রাজুয়েশন আপনার ওয়ান অ্যাটেম্প, ফার্স্ট অ্যাটেম্প্ট হয়ে গেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন তো ফার্স্ট অ্যাটেম্প্ট হয়েছে, ফার্স্ট ক্লাসও ছিলাম আমি। এমনি ওই সময় ফার্স্ট ক্লাস ছিলেন? আচ্ছা, গ্রাজুয়েশন করতে ফার্স্ট ক্লাস। হ্যাঁ তাহলে সিএ তে কম মাথা খাটিয়েছেন? হ্যাঁ, না কম নেই, মানে গ্র্যাজুয়েশন চলছিল আর আমি সিএ ফাউন্ডেশন করছিলাম। তো ওই পড়ার নিয়েটা একটা যে অভ্যাস ছিল কি আমি প্রতিদিন একটা, এজ ওয়াইজ আপনার সিরিয়াসনেস পড়াশোনার দিকে ইয়েস একটু ইয়েস বেড়ে গেছে। ইয়েস, দ্যাট ওয়াজ দ্য মানে স্টার্ট অফ সিরিয়াসনেস। তার আগে তো আমি পড়তামই না।
তার আগে তো আমি শুধু রুটিন স্টাডি করতাম যে আমাকে সকালে 2-3 ঘন্টা পড়তে হবে, বিকেলে 2-3 ঘন্টা পড়তে হবে, দ্যাটস ইট। ক্লাস 10 আমার আর সেকেন্ড ডিভিশন। বেসিকটা উইক ছিল না, ছোটবেলায় পড়াশোনা হ্যাঁ, করতে না, বলতে ভালো পারেন, স্কুলিং ছিল বলতে না, পারেন, বলতে পারেন। এটাও তো ওয়ান অফ দ্য রিজন। হুম। তারপরে গ্রাজুয়েশনে আপনার সিএ 2003 ফাইনাল আপনি আপনার ফাইনাল এন্টার 2000 কখন আমি ক্লিয়ার করলেন? 2011 নভেম্বর ব্যাচে ছিলাম, তার রেজাল্ট এসেছে 2012 সালে। এন্টার কখন ক্লিয়ার? ইন্টার হয়েছিল আমার 2007 সালে। 2007 ইন্টার ক্লিয়ার ছিল, হ্যাঁ। ফাইনালের জন্য লেট হয়েছে। হ্যাঁ, কত অ্যাটেম্প্ট লেগেছে? আমার যদি অ্যাটেম্প্ট আপনি বলতে 4টে, চান। আমি কন্টিনিউয়াস সিস্টেম দিতে গেছি। সবাই জানে কি সিএ তে 2বার অ্যাটেম্প্ট দিতে হয়, বছরে 2বার। আমার কন্টিনিউয়াস অ্যাটেম্প্ট ছিল, তো আমি ফার্স্ট অ্যাটেম্প্ট ফেল করেছি, সেকেন্ড অ্যাটেম্প্টে ফার্স্ট গ্রুপ, থার্ড অ্যাটেম্প্ট ফেল করেছি, ফোর্থটাও ফেল করেছি, তারপরে ফিফথ অ্যাটেম্প্টে সেকেন্ড গ্রুপ হয়েছে। ফোর্থ অ্যাটেম্প্ট দেওয়ার পর আপনার কিভাবে পেশেন্স থাকলো? মানে অত বারবার একটা সেটব্যাক আসছে আপনার কেরিয়ারে, আর আপনি গ্রাজুয়েশন ওই সময় কমপ্লিট করে বসে আছেন, ফ্যামিলি প্রেশার, পিয়ার প্রেশার, কিভাবে হ্যান্ডেল করলেন আপনি? আহ, এইটা দেখুন, সিএ এরকমই কোর্স আছে না কি, যেরকম অন্যান্য কোর্স আছে সেটা ইয়ার ওয়াইজ বা সেমেস্টার ওয়াইজ হয়। আপনি কম পড়লেন, বেশি করলেন, ওইটা আগে চলে গেলেন। যেরকম আমরা ক্লাস 1 to 10 পড়ি, কম আসলো নাম্বার বা বেশি আসলো নাম্বার, আমি তো নেক্সট ক্লাসে যাবই যাব। কিন্তু এখানে সেই রকম জিনিস নয়। আপনাকে একটা সার্টেন বেঞ্চমার্ক আছে কি আপনাকে 50% মার্কস আনতে হবে, বা প্রতিটি সাবজেক্টে আপনার 40 থেকে বিলো থাকতে হবে না, প্লাস গ্রুপ কম্বিনেশনের একটা নাম্বার থাকে। তো অনেকগুলো মেজার্স আছে পাস করার জন্য। ওটা যদি না হয় তাহলে আপনি ফেল আছেন, আবার আপনাকে নেক্সট অ্যাটেম্প্ট দিতে হবে। সেটা টাইপ অফ আপনি ওই প্যাটার্ন ট্রিক্সটা ভালো করে ফলো করেছেন। তো যখন আমি ফেল করেছি, এটা যতই আমি পড়ি না কেন, কিন্তু বোঝা গেল কি কিছুটা তো কম আছে, কিছুটা তো কম পড়েছি। তো আবার স্টার্ট আবার স্টার্ট। ওকে, তো একটা নর্মাল জেনারেলাইজ কোশ্চেন আমাদের স্টুডেন্ট জন্য আমি জিজ্ঞেস করতে আচ্ছা, চাইছি। এটার মধ্যে আমি একটা আরো জিনিস বলতে পারি। ইন্টার তো ধরুন হয়ে গিয়েছিল, ফাইনালে যখন আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ডিউ ছিল, दैट वाज द ईयर ऑफ 19 नवंबर 19। वो मेरा पहला अटेम्प्ट था सीए फाइनल का, फर्स्ट अटेम्प्ट। ইয়ার नवंबर 19 2000 2019, सॉरी 9 2009, 2009। yes 2009, November तो 2009। नवंबर 2009 वाज माय फर्स्ट अटेम्प्ट। तो उसके लिए मैं बहुत सारा प्रिपरेशन किया था, 8 सब्जेक्ट मुझे देना है और एक ही बार में हमको पास हो जाना है। इन द फर्स्ट अटेम्प्ट इटसेल्फ आई हैव टू क्लियर द सीए फाइनल। तो मैं पढ़ाई किया अपने हिसाब से, बहुत कुछ पढ़ा, पढ़ के ट्यूशन्स वगैरह लिए थे, पढ़ के मैं दिया। और उस फर्स्ट अटेम्प्ट में इतना, मतलब मेरा औकात समझ में आ गया कि मैं क्या सोच के आया और यहाँ पे क्या हुआ। तो गलत इंस्टीट्यूट नहीं था, मैं ही था कि सारे सब्जेक्ट में मैंने 8, देयर वाज 8 सब्जेक्ट, और सारे सब्जेक्ट में मुझे 20 से 30 नंबर मिले थे। 20, 25, 30, 20, 25, 30 नंबर मिले थे। और इस तरह से वो कहते हैं ना कि मुंह के बल गिर जाना, उस तरह से मेरा नंबर आया था। তারপরেও আপনি অত সাকসেস অ্যাচিভ করলেন, তারপরেও আপনি ভালো চাকরিতে আপনি সেটেল হয়েছেন, আপনি নিজের মা বাবাকে প্রাউড ফিল করিয়েছেন, নিজেদের বন্ধুর মধ্যে একটা আইডল হয়েছেন, আপনাদের জুনিয়রের মধ্যে আপনি একটা অ্যাচিভার প্রুভ করে দিয়েছেন, আপনার মানে আপনার পার্সোনালিটি, আপনি একটা অ্যাচিভার আছেন। তো আমাদের স্টুডেন্টের জন্য আপনি বলতে পারলে খুব ভালো হয় কি একটা এখন সিএ জন্য কিভাবে পড়তে হয়, কিভাবে ওরা সিএটা ক্র্যাক করতে পারে, ওটা কি ডেডিকেশনে কাজ করতে হবে, একটু আমাদের ভিউয়ার জন্য। দেখুন, আমি এটা বলবো কি যদি আপনি একটা প্রফেশনাল এডুকেশনতে যাচ্ছেন, যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো স্ট্রিম হোক, তো সেখানে তো পড়তে হবে রে ভাই। মানে দের ইজ নো শর্টকাট কি আমাকে ব্যাস ডিগ্রিটা আমি পেয়ে যাই, এনি হাউ আমাকে পাস করে দেওয়া হোক,
আমি ওই ডিগ্রিটা পেয়ে যাই, তারপরে তো আমি আর কাউকে থাকতে দেবো না। তো কি কিরকম এক্সপেন্স হলো আপনার, কিরকম আপনি স্ট্রাগলটা এই দেখুন সিএ মধ্যে খুবই কম এক্সপেন্স আছে। সিএ মধ্যে আপনাকে ইনস্টিটিউট আছে, অনেকগুলো রিজনাল অফিস আছে, চ্যাপ্টার আছে, ওখানে গিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারেন। এখন তো অনলাইনও হয়ে গেছে, ঠিক আছে। তো আমার যেটুকু মনে হচ্ছে কি ইনস্টিটিউট পুরো সিএ টেনিওরে 1 লাখ টাকা থেকেও বেশি নেয় না। তার মধ্যে ম্যাটেরিয়ালও দেয় और নিজস্ব ক্লাসও করায়, ফাউন্ডেশন ইন্টার ফাইনাল সবটা নিয়ে, ম্যাটেরিয়াল কস্টটা নিয়ে 1 লাখ টাকা থেকে বেশি এখনও লাগে না। কিন্তু আমরা লাখো টাকা এক্সপেন্স করে দিই টিউশন নেওয়ার জন্য। এই টিচার কাছে পড়বো, ওই টিচার কাছে পড়বো। এখানে কোনো স্টুডেন্টরা এই সাবজেক্টের এখন টিউশন, স্টুডেন্টরা কি করবে? এই সাবজেক্ট পড়বো, ওই সাবজেক্ট পড়াবে, কিন্তু আমি পড়বো না। তো স্টুডেন্টকে কি করা উচিত? স্টুডেন্টকে দেখো, ইনস্টিটিউট একটা ম্যাটেরিয়াল ডিজাইন করেছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা লেভেলের জন্য। আপনি ওই ম্যাটেরিয়ালটা পড়ুন না, তার রেফারেন্স বুকটা নিয়ে এসে পড়ুন না। এটা সিএ আপনাকেই পড়ার জন্য আছে, কেস স্টাডিজ থাকবে না? সবই থাকে। আপনি ইনস্টিটিউট আপনাকে রিভিশনাল পেপার দেয়, ইনস্টিটিউট আপনাকে গত 10 বছরের পেপার দেয়, ইনস্টিটিউট দেয় সামান্য টাকা দিয়ে। আপনি ওইটা নিয়ে এসে রিভিশন করুন। ম্যাটেরিয়াল দিচ্ছে, ম্যাটেরিয়াল পড়ুন। কিন্তু আমরা ওই না ম্যাটেরিয়াল পড়বো, না ওই বইটা পড়বো, আমরা টিউশন আগে জয়েন করে নেব। এটা আপনার ভুল ডিসিশন ছিল নাকি? ভুল দেখুন, যদি আপনাকে আমরা টিউশনই যেটা করে যাই, এটা 2-3 রকমে হয়। একটা হচ্ছে কি সবাই পড়ছে, আমাকে পড়তে হবে, গো উইথ দ্য ফ্লো। ইয়েস। আর একটা হয় কি আমি নিজে থেকে ভাবছি কি এই জিনিসটা আমাকে কি পড়তে হবে, আমি দরকার ঠিক আছে, বুঝতে এখন পারছি কোথায় না। আমার উইকনেস আছে, ওই হ্যাঁ, জিনিসটা পড়বো। আমি ঠিক বুঝতে পারছি না, এটাও বোঝার জন্য তো আমাকে আগে পড়তে হবে কি আমি বুঝতে পারছি কি পারছি না। আমি আগে থেকেই প্রিজুম করি নি কি আমাকে তো এই অ্যাকাউন্টস আসবে না, আমাকে তো টিউশন নিতেই হবে, বা ওই মিস্টার এক্স কাজে টিউশন পড়লে ভালো মার্কস হয়, তা আমাকে ওখানে যেতেই হবে। তো এখনকার ছেলেকেও মানে সিএ মার্কেটটা এখন কেমন আছে, এখনকার ছেলে সিএ করা উচিত? এখনকার মার্কেট, ছেলেরা অনেক স্মার্ট আছে, ঠিক আছে। অল আর ফ্রম ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, অ্যান্ড আজকের যুগে এত ইনফরমেশন রয়েছে। অল বাট ম্যাক্সিমাম এখনো তো রিজনাল ঠিক বেঙ্গলি আছে, মিডিয়াম, কিন্তু হিন্দি মিডিয়াম ছেলে। সব থেকে বড় কথা কি এই আজকের যুগে এত ইনফরমেশন রয়েছে, এত ইনফরমেশন ফ্রম রয়েছে ইন্টারনেট, ইয়েস। কি ও নিজে থেকে অবশ্যই পড়তে পারবে, ভার্চুয়াল ক্লাস নিয়ে Yeah, পড়তে YouTube পারবে, is the and biggest source of- he can save his time by traveling so many hours। हाँ, वो घर पे पढ़ाई कर लेना भाई। ऑनलाइन स्टडीज। हाँ, इंस्टीट्यूट मटेरियल दिया उसको पढ़ लेना, रेफरेंस बुक लाके पढ़ लेना। और कोई जो ट्यूशन में या कहीं भी पढ़ा रहा है वो क्या पढ़ा दे रहा है भाई, अलग से क्या बोल दे रहा है। सेव टाइम, नॉट बाय शॉर्टकट। दे आर सॉल्विंग द सेम प्रॉब्लम विच इज गिवन इन अ बुक और मटेरियल। और वहां पे झुंड है, मतलब इतने लोग पीछे के पीछे बैठे हुए हैं, पता नहीं वो पीछे वाला क्या सुन रहा है। बट सर तो 1 घंटा बोल के चले गए। तो ठीक है, अभी डिजिटल प्लेटफॉर्म भी है, लड़के भी बहुत स्मार्ट है, इंफॉर्मेशन का युग है। तो मेरा ये कहना है कि आप घर में टाइम दीजिए, यू गिव टाइम इन योर होम। দুটো জিনিস बुक के साथ 2-3 चीज मैं बोलूंगा, बुक के साथ रहिए, बुक के साथ रहिए, पैसेंस रखिए और हार्डवर्क करिए भाई। এক্স্যাক্টলি পেশেন্স নিয়ে একটা কথা বলছি, তুমি 4টে অ্যাটেম্প নিয়ে বলছো, দুটো সেন্টেন্সে তুমি কিভাবে নিজেকে ডিফাইন করবে কি লেভেলে পেশেন্স থাকতে হবে? কন্টিনিউয়াস ফেলিয়ার থাকলে কতটা ফেলিয়ার मतलब নিতে পারে স্টুডেন্ট? এখনকার স্টুডেন্ট ফেলিয়ার পেশেন্স নেই না। দেখো একটা ওইটাও ক্যালকুলেটিভ হতে পারবে, যেরকম ক্যালকুলেটিভ রিস্ক হয় ওইরকম ক্যালকুলেটিভ প্যাশেন্সও আছে। আমার পেশেন্স আছে না আমি লেট গো করছি, এটাও ওকে ভাবতে হবে। পেশেন্সটাকে অ্যানালাইজ করতে হবে কি আমার রাইট ট্র্যাকে পেশেন্স আছে কিনা, কেন আমি ফেল করছি বা আমি করে নেব, অবশ্যই আমার সেই লেভেলটা অ্যাচিভ হতে পারছি না, কেন আমি ফেল হয়ে গেলাম। গ্রাজুয়ালি ওই লেভেলটা ক্রস করছে, Yes. প্রিভিয়াস नेक्स्ट वन इज बेटर देन द प्रीवियस वन और नॉट। आप खुद को एनालाइज करिए कि आप जो एग्जाम देने गए हैं जिस सब्जेक्ट का, आर यू कॉन्फिडेंट विथ इंटायर सिलेबस,
नो, इस बार ये छोड़ देना है, उस बार वो छोड़ देना है, ये मेरा हमको आता नहीं है, और यू आर सपोज कि आई एम गेटिंग 80% मार्क्स इन दैट सब्जेक्ट, तो आप कंप्लीट करिए ना भाई, आपका सब्जेक्ट कंप्लीट नहीं है, तो या तो उसके लिए वर्क करिए, उसके लिए पेशेंस रखिए, और सब कुछ तो तुरंत होता नहीं है। इफ यू आर कंप्लीट स्टिल यू कैन नॉट डू सो, तो या फिर ट्रैक चेंज करिए या फिर পেশেন্স রাখিয়ে। ভেরি গুড, ভেরি গুড। এটাই আমি শুনতে চাইছিলাম। আর একটা কথা তারকেশ্বর, আমি জানতে চাইছি আপনার থেকে, কি আপনার এই যে আপনি নর্মাল একটা নর্মাল লো বিল মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন, আপনারা পড়াশোনা যেভাবে করলেন, ঠিক আছে, সিএ ইজ ফর দ্য নর্মাল পাবলিক, মানে যে বেশি খরচ করতে চাইছে না, আমরা এরকম ধারণা রাখি। অত বছরে পড়াশোনা, গ্র্যাজুয়েশন, সিএ, তারপরে এরকম তো হয়েছে আপনার টাকা পয়সা নিয়ে খুবই আপনার স্ট্রাগল চলেছে, ঠিক আছে, কিন্তু হতে পারে প্যারেন্টসরা কিছু সাপোর্ট করতে পেরেছে আপনার, কিন্তু তো মানে আপনার ফার্স্ট, আমি জানতে চাই, আমার ভিউয়ার জানতে চেয়েছে, যে ছেলেরা প্যারেন্টস থেকে সাপোর্ট পাচ্ছে না অত পড়াশোনা করার জন্য অত বছর ধরে, ওরা কিভাবে সিএ করার সঙ্গে সঙ্গে কিছু আর্নিং করতে পারে? আপনি কিভাবে আর্নিং করেছেন, ফার্স্ট আর্নিং আপনি বলবেন, প্লাস স্টুডেন্টরা কিভাবে আর্ন করতে পারে মানে ডিউরিং দেয়ার এডুকেশন, এটা আপনি একটু লাইট দিতে পারেন। এটা আমি নিজের পক্ষে যদি বলি, তাহলে থ্যাংক গড কি আমাকে ফাইন্যান্সিয়ালি কোনো ট্রাবল হয়নি আমার ক্যারিয়ারে। কিন্তু সিএ যে কোর্সটা আছে এটা খুব এক্সপেন্সিভ নেই, কিন্তু অন্য দিক থেকে যদি ভাবেন তাহলে ওই ছেলেটাকে একটু টাইম তো দিতে হবে আপনাকে। যদি এরকম সিচুয়েশন আছে কি ইউ হ্যাভ টু আর্ন ইন আর্লি স্টেজ, তো ও পড়াশোনার টাইম পাবে না, তার টাইমটা এমনি এক্সটেন্ড হয়ে যাবে যদি ও স্টিল করতে চাইছে। তো যদি আপনার কাছে টাইম আছে টাইম দিন, বেশি টাকা দিতে লাগবে না, কিন্তু টাইম শুধু। কোশ্চেন ছিল আপনার ফার্স্ট আর্নিং কখন হয়েছে? আমার ফার্স্ট আর্নিং বলতে গিয়ে আমি যখন ওই আর্টিকেলশিপ করতে গিয়েছি তখনই ফার্স্ট ওইটা আর্নিং বলুন বা পকেট মানি কোন বলুন, কোন ইয়ারে? দ্যাট ইজ ইন দ্য ইয়ার অফ 2007। কত ছিল এই অ্যামাউন্টটা? আমরা ওই সময় স্টাইপেন্ড পেতাম 2000 টাকা প্রতি মাস। এজ এ পকেট মানি আপনাদের হয়ে ইয়া ইটস তো ওই সময় আপনাদের মোবাইল রিচার্জ, ট্রাভেলিং কিছু? হ্যাঁ, সেটাই, সেটার মধ্যেই কেটে যেত, সেটার মধ্যেই কেটে যেত। কেন কি ওই পেশেন্সটা রাখতে হবে না? এখনকার ছেলেরা আর্টিকেলশিপ পেতে পারে? হ্যাঁ, এখন তো তো ওদের জন্য সার্ভাইভ ডিউরিং দ্য এডুকেশন সার্ভাইভ করা তো এখন তো রেট বেড়ে গেছে, স্টাইপেন্ডের রেট বেড়ে গেছে। আমার মনে হচ্ছে 4 থেকে না 6000 টাকা মিনিমাম দিতে হবে এরকম ইনস্টিটিউট কিছু। ভালো স্টুডেন্ট ভালো পেতে হ্যাঁ, পারে। হ্যাঁ। এখন তো ভালো স্টাইপেন্ড পাচ্ছে। আর সে নিজে থেকে যদি চায় তাহলে টিউশনই করাতে পারে, কারণ ওখানে একটা ইয়ে আছে কি আপনাকে 3 বছর জন্য আর্টিকেলশিপ করতেই হবে। 3 বছর জন্য আর্টিকেলশিপ করতে হবে, তার স্টাইপেন্ড এরকম পাওয়া যায় 3000, 4000, 5000, 6000। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি কারোর খুবই দরকারি থাকে সে ক্যান জয়েন ইন্ডাস্ট্রি অলসো, সেটাও আপনার ওই স্টাইপেন্ড মানে সরি আর্টিকেলশিপ পিরিয়ড থেকে কম্পেনসেট হয়। লাস্ট বছর যেরকম 3 বছরের মধ্যে লাস্ট 1 বছর আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে পারেন, সেটাও আপনার আর্টিকেলশিপে কাউন্ট হবে। তো যদি যদি কারোর টাকা দরকারই থাকে সেটা সেরকম করতে পারে, আদারওয়াইজ টিউশন ইজ ওপেন। তো অত কিছু আমি তারকেশ্বর থেকে মিস্টার তারকেশ্বর থেকে শুনলাম কি স্টুডেন্টরা অ্যাজ এ সিএ প্রফেশন কীভাবে এক্সেল করতে পারে, কিভাবে ফেলিয়ারটাকে বাইপাস করে কিভাবে সাকসেস পেতে পারে, ফেলিয়ার মধ্যে কিভাবে মোটিভেট থাকতে পারে, সারভাইভ করার জন্য কি করতে পারে। এছাড়া তারকেশ্বর আমি একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে চেয়েছি, নর্মাল স্টুডেন্ট জন্য, জাস্ট নট অনলি সিএ, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, আপনি একটা অত এক্সপিরিয়েন্স নিয়ে লাইফে এই সাকসেসটা অ্যাচিভ করার পর আজকে একটা স্টুডেন্টকে কি টিপস দিতে চান, আপনার মানে কি টিপস দিতে চান যা আপনি ভালোবাসেন, জেনারেলাইজ টিপস, নট ফর অনলি সিএ বাট জেনারেলাইজ টিপস কি দিতে পারেন, কিছু টিপস আপনি যদি। দেখুন, স্টুডেন্ট যে সিএ করছে, জয়েন করেছে, তাকে আমি একটাই বলবো কি যদি আপনি হার্ড ওয়ার্কার আছেন, ও স্মার্ট ওয়ার্কার হলে হবে না। আজকাল এই সব চলছে কি তোমাকে স্মার্ট ওয়ার্কার হতে হবে,
স্মার্ট ওয়ার্কের টাইম আসবে, দরকার যখন আছে, আপনি জব okay. জয়েন করবেন বা ইন্ডাস্ট্রি জয়েন করবেন তখন স্মার্ট ওয়ার্ক করবেন, কিন্তু এখানে চিটিং করেন না। এখানে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। করতেই হবে, যদি নো শর্টকাট, হার্ড ওয়ার্ক থাকবে। স্মার্ট তো আপনি আছেনই, বাট হার্ড ওয়ার্ক, দের ইজ নো শর্টকাট ফর হার্ড ওয়ার্ক। লার্নিং এর মধ্যে কার সঙ্গে স্মার্টনেস দেখাচ্ছেন, এডুকেশন সঙ্গে স্মার্টনেস, ওকে। আমি এই পড়ে নেবো, ওই টিক মেরে দেবো, এটা করে নিলে আমি পাস হয়ে যাব, হতেও পারেন, হুম কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। হুম তো যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, সিএইচ ফর ইউ, otherwise there is so many educational, sorry, professional courses অপশনস are আর there. দেয়ার, অপশনস আর দেয়ার। So you have to do hard work, and another is keep patience and check yourself कि आप किस दिशा में हैं या कितना तक किए। হ্যাঁ, তোমাদের যা যা ডাইরেকশন আছে ওটা ভুল হচ্ছে না তো, আমি টাইম টু টাইম নিজের চেক করা উচিত। আমি 5 অ্যাটেম্পটে পাস করেছি, and believe me कि at every stage I get a higher marks. এটাই Yes, ইমপ্রুভ। যখন 5 যখন আমি পাস করেছি তখন আমার মার্কস সেই লেভেলে পৌঁছে গেছে যে আমি পাস করে গেছি। আমি তো ভাবি না কি খুব আমার ফ্ল্যাকচুয়েট হয়েছে। আমি প্রথম অ্যাটেম্পটে আমি বললাম 25 নম্বর পেয়েছিলাম, তারপরে আমার অ্যাটেম্পট বাই অ্যাটেম্পট আমার ইনক্রিজ হয়েছে, আমি সেরকম ওয়ার্ক করেছি, টাইম ম্যানেজমেন্ট আমাকে করতে হবে, প্রিভিয়াস পেপারগুলো অ্যানালাইজ করতে হবে, আমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আমি সেকেন্ড অ্যাটেম্পটে আমি বুঝতে পেরেছিলাম কি ফার্স্ট অ্যাটেম্পটে আমার সিলেবাস কমপ্লিটই ছিল না, হাউ ক্যান আই অ্যাজিউম কি আই উইল পাস। আমি কমপ্লিট নেই আর আমি অ্যাজিউম করছি কি আমি পাস হয়ে যাব। তো ফার্স্ট হলো টাইম, আপনার হার্ড ওয়ার্ক। ইয়েস, সেকেন্ড হচ্ছে আপনার কিপ পেশেন্স কিপ পেশেন্স, অ্যান্ড অ্যানালাইজ ইয়োরসেলফ। অ্যানালাইজ ইয়োরসেলফ, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। ইয়েস। তো এরপরে আমরা আজকাল মানে আজকের পডকাস্টটা শেষ করতে চাইছি, ঠিক আছে? তো অনেক কিছু আমাদের স্টুডেন্টদের জন্য, দোজ হু আর, যারা সিএ জন্য অ্যাসপায়ার করতে চাইছে, আর যারা নর্মালি অ্যাজ এ এডুকেশন, অ্যাজ এ স্টুডেন্ট গাইডেন্স যা নিতে চাইছে, ওটার জন্য কীরকম এটা পডকাস্ট হলো আপনি নিশ্চয়ই কমেন্টসে জানাবেন, ঠিক আছে? আজকে আমাদের যা গেস্ট আছেন মিস্টার তারকেশ্বর সিং, ওনাকে থ্যাঙ্কস জানাই আমরা। আর আশা করছি নেক্সট আবার কোনো পার্টিকুলার টপিক যদি আপনারা কমেন্টসে সাজেস্ট করছেন, ওই টপিক নিয়ে আমরা মিস্টার তারকেশ্বরের সঙ্গে বসবো, হোপফুলি ইন টাইম বের করবেন আজকের মতো। তো নেক্সট টাইম আবার বসা হবে। থ্যাংক ইউ তারকেশ্বর।